ইন্টারেস্টটা কি? হ্যাঁ, অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। লাস্ট ক্লাসে ছিলেন? স্যার নেটওয়ার্ক ইস্যু কোনো ছিল, আসতে আমার মানে ক্লাস ভালো করে করতে পারে। আরে তাহলে তো অন্য কারো কাছ থেকে জিজ্ঞেস করা দরকার ছিল। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট এখন এভাবে বললে বুঝবেন, কালকে গতদিন অনেকক্ষণ আমি বলছি। অ্যাভয়েডেবল ইন্টারেস্টটা হচ্ছে আপনি প্রথমে বের করতে হবে কোয়ালিফাইং অ্যাসেট, তারপরে হচ্ছে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। অ্যাভয়েডেবল ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি যে লোন নিছেন, যদি লোন না নিতেন তাহলে কোন টাকাটা আর খরচ করতে হইতো না, এই টাকার উপরে যে ইন্টারেস্ট এটাকে বলা হচ্ছে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। মানে বিল্ডিংটা না করলে আমার টাকাটা খরচ হইতো না। আমি জমি কিনছি, যদি বিল্ডিং না করতাম তাহলে কি খরচ হইতো? তাহলে বিল্ডিং পারপাসে যে টাকাটা খরচ হইলো এটার জন্য যে ইন্টারেস্ট দিবেন এইটাকে বলা হচ্ছে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট। আচ্ছা স্যার, হচ্ছে আমাদের যে কন্ডিশন, ডিসিশন কন্ডিশন যেটা বললেন স্যার, এটা কি স্যার প্রশ্নে উল্লেখ করা থাকবে নাকি না হচ্ছে না না, স্যার এটা এটা সব উল্লেখ করা সময়ের যাবে জন্য? না। এটা এটা সব সব সময়। সময়ের জন্য। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আমি কেন বারবার বলতেছি, ওই যে 5টা কন্ডিশন দিলাম যে কিভাবে ম্যাথটা সলিউশন করবেন, ওই জায়গাতে মাথায় রাখতে হবে যে আমার দুইটার মধ্যে যেটা কম হবে সেটাকে আমার নিতে হবে। তাহলে নিতে হলেই হলো না। সব জার্নাল আমি বুঝলাম, প্রত্যেকটা ডেটের জার্নাল গুলা, এটা কি বুঝছেন না বুঝেন নাই? এটা মোটামুটি সবাই বুঝছেন যে স্যার আমি এই টাকাগুলা পেমেন্ট করেছি। লাস্টের জার্নালের স্যার মধ্যে মিউট করে নেন। যে কথা বলতে চান সে এখন কথা বলেন, বলেন কে বলতে চাইলেন। স্যার আমি কোন অংশটা ওই মূলধন জাতীয় দেখা সম্পত্তির সাথে? সেটা হচ্ছে অ্যাভয়েডেবল ইন্টারেস্ট এবং অ্যাকচুয়াল ইন্টারেস্টের মধ্যে যেটা কম হবে সেটাকে ক্যাপিটালাইজ করবেন, যেটা কম মানে হবে, আচ্ছা মূলধনায়িত ঠিক করবেন। আছে। আচ্ছা, তাহলে আমার 1,20,000 টাকা, আমি বলছিলাম যে এটা হচ্ছে ক্যাপিটালাইজ করতে হবে, এটার জন্য বিল্ডিং কস্টটা ডেবিট করলাম। আর 2,39,500 হইতে বাকি যে টাকাটা এটাকে ওই বছরের ইনকাম স্টেটমেন্টে ইনকাম হিসাবে, সরি এক্সপেন্স আকারে আমি দেখাইলাম। তাহলে এক্সপেন্স বাড়লে ডেবিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, আর ক্যাশ টাকা যেহেতু পেমেন্ট করতেছি ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আপনি ধরে নেন এই ম্যাথটাই পরীক্ষাতে আসছে, তখন আপনি কি সলিউশন করবেন? ঠিক আছে, ওকে। এরপরে আবার দেখবেন, যদি মনে করেন এরপরেও না বুঝেন আমার কাছে নিয়ে আসবেন, আমি প্রতিদিনই আসি। আচ্ছা, এখন ওই যে ইনকাম স্টেটমেন্টে দেখাচ্ছে কি করতেছে, এই 2,39,500 থেকে আপনার কি করলো, ক্যাপিটালাইজ অ্যামাউন্ট বাদ দিল, বাকি অ্যামাউন্টটুকু আপনি সরাসরি নিয়ে আসবেন। এই জায়গা থেকে আপনি নিয়ে আসতে পারেন, সরি এই জায়গা থেকে, এই যে 1,19,19,272 টাকা, এইটাকে ইনকাম স্টেটমেন্টে আমি দেখাচ্ছি। এটা কি সবাই বুঝছেন ইনকাম স্টেটমেন্টে কিভাবে দেখাবেন? জি স্যার। আচ্ছা, যদি বলে ব্যালেন্স শিটে কিভাবে দেখাবেন, তাহলে কত টাকা ব্যালেন্স শিটে দেখাবেন? স্যার 1,20,228 টাকা। তাই কি? স্যার এটা সম্পত্তির সাথে যোগ করে দেখাবো? হ্যাঁ, এই যে একটু আসেন আমি দেখাই। ওই যে জার্নাল দিলেন না, এই জার্নালটা তো সবার শেষে আসছে। হ্যাঁ, এইটা যখন দেখাবেন তখন টোটাল অ্যাসেট প্রাইসের সাথে আপনার দেখাইতে হবে, টোটাল অ্যাসেট প্রাইসের সাথে এটা যোগ করে দেখাইতে হবে। তাহলে 15 লক্ষ টাকার অ্যাসেট কিনছিলেন, আর এখন আরো ইন্টারেস্ট দিলেন 1,20,228, এটা যোগ করে দেখাইতে হবে। এই জায়গাটা কিন্তু ভুল হইলো। অ্যান্সারটা কে দিছিলেন, বুঝতে পারছেন এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ইনকাম স্টেটমেন্টে কিভাবে দেখাইতে হবে, ব্যালেন্স শিটে কিভাবে দেখাইতে হবে। ওকে, ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন, স্পেশাল ইস্যুজ রিলেটিং টু ইন্টারেস্ট ক্যাপিটালাইজেশন। বলা হচ্ছে এক্সপেন্ডিচার ফর ল্যান্ড, ইন্টারেস্ট কস্ট ক্যাপিটালাইজ আর পার্ট অফ দ্য কস্ট অফ প্ল্যান্ট নট দ্য ল্যান্ড। যদি আপনি ল্যান্ডের এক্সপেন্ডিচার করেন তাহলে বলা হচ্ছে যে ইন্টারেস্ট যেটা ক্যাপিটালাইজ করতে হবে সেটা, এই যে বিল্ডিং করেন কিংবা কোনো মেশিনারি পারচেজ করেন ওইটার সাথে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন, ল্যান্ডের সাথে ক্যাপিটালাইজ করা যাবে না। কেন বলেন তো? কারণ এই যে ডিউরেশন একটা বিষয় ছিল, যে কোয়ালিফাইং অ্যাসেটের ক্ষেত্রে কত দিনের মধ্যে এইটা ইউজেবল হবে অ্যাসেটটা, কিন্তু ল্যান্ড তো পয়েন্ট অফ টাইম, ওনারশিপ ট্রান্সফারের দিনে ওনারশিপ ট্রান্সফার হয়ে গেল, আপনার এটা আপনার নামে হয়ে গেছে, নামজারি হয়ে গেছে,
তাহলে আপনাকে আর ল্যান্ডের সাথে এডিশনাল কস্ট যোগ করতে পারবেন না। কেন? রেজিস্ট্রিতে যে মূল্য দিয়ে আছে ওই মূল্যই ল্যান্ডের কস্ট দেখাইতে হবে। এটার সাথে আবার ইন্টারেস্টের কস্টটা নিয়ে আসতে পারবেন না, কারণ কি ইন্টারেস্টটা একটা পিরিয়ড অফ টাইমে দেওয়া হয়, আর ল্যান্ড যেটা আপনার নামে আসতেছে সেটা পয়েন্ট অফ টাইমে আসতেছে। এ কারণে এই জায়গায় ল্যান্ডের সাথে অ্যাড করা যাবে না। ওকে, ইন্টারেস্ট রেভিনিউ ইন জেনারেল কোম্পানি শুড নট নেট or offset interest revenue against interest cost। বলা হচ্ছে যে ইন্টারেস্ট জেনারেলি ইন্টারেস্ট রেভিনিউ এর সাথে ইন্টারেস্ট কস্টটাকে নেট অফ করা যাবে না, মানে একটার সাথে আরেকটা ডিডাক্ট করা যাবে না। বাট আমাদের আইএফআরএস পার্সপেক্টিভে কি বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বলা হচ্ছে আইএফআরএস রিকোয়ার্স দ্যাট interest revenue earned on specific borrowings should offset interest cost capitalized। আমার এরা আবার বলতেছে যে ভাই তুমি সেই জায়গাতে অফসেট করতে পারো। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ মানে আইএফআরএস এ বলা হচ্ছে এটা অফসেট করা যাবে, বাট গ্যাপে বলা হচ্ছে এটা অফসেট করা যাবে না। তা আমরা অফসেট করব না, যেটা এই জায়গায় বলা আছে সেটাই। ওকে, স্যার অফসেট মানে কি স্যার? ম্যাচ করা। ম্যাচ করা, ম্যাচ করা। ওকে, আন্ডারস্ট্যান্ড অ্যাকাউন্টিং ইস্যুস রিলেটিং টু অ্যাকোয়ারিং অ্যান্ড ভ্যালুইং প্লান্ট অ্যাসেট। এটাই মোটামুটি ভাবে ধরে নেন আপনাদের শেষ এইটুক পর্যন্ত। বাকি যে দুইটা এটা খুব বেশি দরকারি কিছু না, এইটুক পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। শুধু একুইজিশন আর ডিসপোজিশন শেষ হয়, বাট আরেকটা জিনিস রয়ে যায় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটা আমরা নেক্সট চ্যাপ্টার 11 চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, আজকে এইটা দিয়ে চেষ্টা করবো আপনাদের শেষ করতে। এইটুক যদি বুঝেন মোটামুটি ভাবে বলতে পারেন আপনার শেষ। তো এখন পর্যন্ত 60% এটা শেষ হয়ে গেছে, মানে একটা ম্যাথ করলেন যে কতটুকু ক্যাপিটালাইজ করবেন। এখন দেখবেন অ্যাসেট কিনতে গেলে কিভাবে জার্নাল দিতে হয়, কত টাকা রেকর্ড করতে হয়, এই জিনিসগুলো। ওকে, valuation of property, plant and equipment. Companies should record property, plant and equipment at fair value of what they give up or the fair value of asset received, whichever is more clearly evident। দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, দুইটা পার্সপেক্টিভে। একজন কিনলে আরেকজন নিশ্চয়ই বিক্রি করে, তাহলে বলা হচ্ছে আপনি কত টাকায় গিভ আপ করতেছেন, ফেয়ার ভ্যালু কত যেটাতে আপনি গিভ আপ করছেন, অথবা আপনি রিসিভ করছেন কত টাকায়, ফেয়ার ভ্যালুটা কত। যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সেই ভ্যালুটাতেই আপনার অ্যাসেটের প্রাইস হিসেবে রেকর্ড করতে হবে। ওকে, ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, ডিসকাউন্ট ফর প্রম্পট পেমেন্ট, এটা মোটামুটি সবাই জানেন। ক্যাশ ডিসকাউন্ট কেন দেয়, তাই না? এটা বুঝা গেছে না? জি স্যার। হ্যাঁ, ওকে। ডেফার্ড কন্ট্রাক্ট, পেমেন্ট কন্ট্রাক্ট, ডেফার্ড পেমেন্ট মানে পরে আমি পেমেন্ট করব, এটা তার মানে টাইমটা দীর্ঘমেয়াদী হয়। বলা হচ্ছে অ্যাসেট পারচেজড অন লং টার্ম ক্রেডিট কন্ট্রাক্ট এট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কনসিডারেশন এক্সচেঞ্জ। আমি 20 বছর মেয়াদি পেমেন্ট করতেছি, একটা অ্যাসেট কিনলাম 20 বছর, যেটার পেমেন্টটা 20 বছর মেয়াদি হবে। তাহলে 20 বছর মেয়াদি যদি পেমেন্ট হয়, তাহলে আজকের টাকা আর 20 বছর পরের টাকা কি সমান হবে? না স্যার। তাহলে কি করতে হবে? টাকাটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আপনারা জানেন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার সময় কি করি? ফিউচার ভ্যালুকে ডিসকাউন্টিং করি, আর প্রেজেন্ট ভ্যালু থেকে লাভ দিয়ে যখন ফিউচার ভ্যালুতে যাব তখন কি করি? কম্পাউন্ডিং করি। ফিউচার ভ্যালুতে যাওয়ার সময় কম্পাউন্ডিং করি, প্রেজেন্ট ভ্যালুতে আসার সময় ডিসকাউন্টিং করি। আমরা ডিসকাউন্টিং করব। লামসাম পারচেজেস, লামসাম পারচেজ কি? লামসাম পারচেজ, লামসাম পারচেজ তো মোটামুটি আপনারা বুঝার কথা। দেখা গেছে আমরা ওই বাইরে থেকে কিছু জিনিস কিনতেছি, এক ব্যক্তি নিয়ে আসছে থালা বাসন কাপ প্লেট সব নিয়ে আসছে, তো বললাম যে ভাই তোমার ঝুড়ির যা আছে সব নিয়ে নিব, কত টাকা রাখবা? তো সে একটা দাম বললো, আমরা আরেকটা দাম দিয়ে রেখে দিলাম। তো আমরা কি স্পেসিফিক কি বলতে পারবো কাপের দাম কত, প্লেটের দাম কত, গ্লাসের দাম কত বলতে পারবো আলাদা করে? না স্যার। লামসাম পারচেজ হলে একসাথে লটে পারচেজ করি। তাহলে বলা হচ্ছে কি allocate the total cost among the various asset on the basis of their relative market prices। তাহলে লামসাম পারচেজ যখন এভাবে করি তখন ভ্যালুটা তো বলতে হবে যে গ্লাসের দাম এত, তখন আমরা ফেয়ার ভ্যালু অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করে যাই, যে টাকা দিয়ে কিনলাম এবং
6টা গ্লাসের দাম মার্কেটে কত টাকা আছে। তাহলে স্যার আমার যতটুকু খরচ হলো সেই হিসাবে তো সমান দেখাবেন, মার্কেট ভ্যালু তো আপ ডাউন হতে পারে। না, ঠিক আছে, আপনি একটা লামসাম পারচেজ করলেন, আপনি কি প্লেটের দাম, গ্লাসের দাম আর কাপের দাম সমান করে দেখাইতে পারবেন? স্যার ওই সময় বলিনি, মানে মার্কেট ভ্যালু তো আপ ডাউন হতে থাকে, সেই হিসাবে তো আমি যত নগদ টাকাতে কিনেছি ওটার সাথে মার্কেট তো ভ্যালু থেকে সামঞ্জস্য বেশি হবে। কম দামে কিনছি। জি স্যার। আপনি বাল্ক পারচেজ কখন করেন, বেশি কখন করবেন? 1 কেজি পেঁয়াজের দাম 70 টাকা, এখন 5 কেজির দাম যদি রাখে 350 টাকা, আপনি কি 5 কেজি কিনবেন? না স্যার। 35, 350 আপনি বলে কিনবো না। কখন কিনবেন? যদি কিনতে পারেন 280 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, তখন আপনি কিনবেন যে ঠিক আছে আমি কিনি। তাহলে আমরা বাল্ক পারচেজ তখনই করি, লামসাম পারচেজ তখনই করি যখন বেশি দামে কেনা যায়, সরি কম দামে কেনা যায়, ঠিক আছে? তখন আমরা ওই টাকাটা ডিস্ট্রিবিউট করে দিই আলাদা। শেষে বলা হচ্ছে ইস্যুয়েন্স অফ স্টক। আমরা যে সবসময় টাকা দিয়ে কিনি তা না, অনেক সময় ওনারশিপ দিয়ে দেয়, যে আমার কোম্পানি একটা ল্যান্ড পারচেজ করতেছে, যার কাছ থেকে পারচেজ করতেছে তারা টাকা দেয় নাই, বলছে যে ভাই তোমার টাকা দিব না, তোমার আমি শেয়ার দিব। এটা জার্নালটা কে বলতে পারবেন কি হবে জার্নালটা? স্যার ল্যান্ড ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে, তো ইতস্তত হওয়ার কিছু নাই। আপনার ল্যান্ড পারচেজ করেন, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, আর আপনার যেহেতু ওনারশিপ দিচ্ছেন তাহলে ওই যে ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল ক্রেডিট করে দিবেন, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট করে দিবেন, শেষ। আপনার তো এটাই জার্নাল, তো আপনারা বুঝে গেছেন। তাহলে মোটামুটি এই কিছু ধরনের জিনিস আমাদের এই জায়গায় আসে। এখন আসেন, অ্যাসেট আমরা সবসময় যে কিনে নেই তা অনেক সময় হয় না। প্রায়ই আপনার পেপারে দেখবেন অদল বদল অফার আসে না? আপনারা দেখছেন কিনা আমি জানি না। দেখবেন বলে কি যে ল্যাপটপের সাথে আপনার ডেস্কটপের সাথে ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার পুরাতন ফ্রিজের সাথে নতুন ফ্রিজ এক্সচেঞ্জ করতে পারবেন, আপনার যাদের আগের পুরাতন মডেলের টিভি আছে সিআরটি টিভি, আপনি এখন এলইডি টিভি নিতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, আছে না? সোনিতে তো প্রায় এইগুলা অফার দেয়। জি স্যার, সনিতে এটা দেয় স্যার। তাহলে এক্সচেঞ্জ করতে পারি, এক্সচেঞ্জ আবার নন মনিটারি অ্যাসেট, অর্থাৎ টাকা ছাড়াও করতে পারি, টাকা দিয়েও করতে পারি। এখন আমরা এই মুহূর্তে আসলে এই কয়েকটা জিনিসই দেখব, যে আমি আরেকজন ব্যক্তির সাথে একটা অ্যাসেট এক্সচেঞ্জ করতেছি, তাহলে সেই এক্সচেঞ্জটা কিভাবে হবে। অর্ডিনারিলি অ্যাকাউন্টেড for on the basis of fair value of the asset give up or fair value of the asset received, whichever is clearly evident. একটু আগে এই কথাটাই বলছিলাম। Companies should recognize immediately any gain or losses on the exchange when the transaction has commercial substance. যখন ট্রানজেকশনের কমার্শিয়াল সাবস্টেন্স থাকবে, তখন যদি গেইন অথবা লস হয় তাহলে ইমিডিয়েটলি সেটাকে কি করতে হবে, রেকগনাইজ করতে হবে, মানে আপনার অন্তর্ভুক্ত করতে হবে, আপনার জার্নালে নিয়ে আসতে হবে। লস হলে লসকে লস হিসেবে দেখাইতে হবে, গেইন হলে গেইনকে গেইন হিসেবে দেখাইতে হবে। কখন? যদি আপনার ট্রানজেকশনের কমার্শিয়াল সাবস্টেন্স থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার কমার্শিয়াল সাবস্টেন্স কি? এটাই তো বুঝি না, আপনি এটাকে বুঝান। Commercial substance, meaning of commercial substance. Exchange has commercial substance if future cash flows change as a result of the transaction. সহজ জিনিস, আপনি একটা অ্যাসেটের সাথে আরেকটা অ্যাসেট এক্সচেঞ্জ করতেছেন, কখন বলবো যে এটার কমার্শিয়াল সাবস্টেন্স আছে? আপনি যে অ্যাসেটটা নিয়ে আসলেন, এটা আনার ফলে আপনার কোম্পানি রেভিনিউ এর পরিমাণ বেড়ে গেছে, নতুন করে প্রোডাকশন করতে পারছে। যদি করতে পারে তাহলে কমার্শিয়াল সাবস্টেন্স আছে, যদি না পারে কমার্শিয়াল সাবস্টেন্স নাই। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? স্যার আরেকবার বলেন তো। স্যার আরেকবার। কমার্শিয়াল সাবস্টেন্স তখনই হবে যখন একটা অ্যাসেট আপনার কাছে আসার পরে এটা থেকে আপনার আগের রেভিনিউ থেকে রেভিনিউ বেড়ে যায়, রেভিনিউ যদি বাড়ে। স্যার এটা কি শুধু এক্সচেঞ্জের ক্ষেত্রে কমার্শিয়াল সাবস্টেন্সটা আসবে? আপাতত আমরা দেখতেছি এক্সচেঞ্জ, ঠিক আছে, অন্য কোনো ক্ষেত্রেও থাকতে পারে, বাট আমাদের যদি অ্যাসেটের সাথে আরেকটা অ্যাসেট এক্সচেঞ্জ করি
তখন আমরা দেখতে যাচ্ছি কমার্শিয়াল সাবস্টেন্স হইলে কন্ডিশন দেওয়া আছে, যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে তাহলে রেভিনিউ অথবা লস হইলে তখন সেটা আমার রেকগনাইজ করতে হবে। কথাটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, that is if two parties economic position change the transaction has commercial substance, ইকোনমিক পজিশন চেঞ্জ হইতে হবে, তাহলে এটাকে কমার্শিয়াল সাবস্টেন্স বলছে। আচ্ছা, এখন আসেন, নিচে 4টা পয়েন্ট বলছে একটা বক্সের মধ্যে, বক্সটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এই 4টা ম্যাথেই আমরা করব, এই 4 ধরনের ম্যাথেই মোটামুটি ভাবে প্রত্যেকটা পরীক্ষাতে আসে। বিগত বছরের যত কোশ্চেন দেখবেন এই 4টা কন্ডিশনের উপরে নির্ভর করে আসছে। তাহলে স্যার কি করতে হবে? 4টা কন্ডিশন মনে রাখতে হবে, এই 4টা কন্ডিশনের 4টা ম্যাথ আমাদের পরীক্ষাতে আসবে স্যার। এই 4টা যদি পড়ি তাহলে এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা নাই। 4টে যদি বুঝে যান তাহলে মনে করবেন যে আপনি এই প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারটা ভালোভাবেই বুঝে গেছেন। মোটামুটি না, ভালোভাবেই বুঝে গেছেন। আমি ক্রিটিক্যাল পয়েন্ট আগে পড়াই আসছি, ওই যে কতটুকু ক্যাপিটালাইজ করবেন, এটা হচ্ছে এই জায়গা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। আর এখন যেটা পড়াবো এটা খুব ইজি, আপনারা শুধু জার্নাল দিবেন আর কিছুই না, আপনারা একটু দেখলেই বুঝবেন, ম্যাথগুলো প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, 4টা কন্ডিশন কি? এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে বলা হচ্ছে রেকগনাইজ গেইন অ্যান্ড লস ইমিডিয়েটলি, তাহলে গেইন এবং লস গুলা আপনার রেকগনাইজ করতে হবে। এক্সচেঞ্জ লেক্স কমার্শিয়াল সাবস্টেন্স, কমার্শিয়াল সাবস্টেন্স নাই, নো ক্যাশ রিসিভড, কোনো ক্যাশও রিসিভ করেন নাই, কমার্শিয়াল সাবস্টেন্সও নাই, বলা হচ্ছে ডেফার গেইনস রেকগনাইজ লসেস ইমিডিয়েটলি। প্রথম কন্ডিশন, যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে তাহলে দুইটাই আপনার রেকগনাইজ করতে হবে, গেইনও রেকগনাইজ করতে হবে, লসও রেকগনাইজ করতে হবে। যদি আপনার কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, যদি কোনো ধরনের ক্যাশ রিসিভ না করে থাকেন, তাহলে শুধু লসটাকে রেকগনাইজ করবেন, গেইনটাকে রেকগনাইজ করবেন না। যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, ক্যাশ রিসিভ করে থাকেন, তাহলে রেভিনিউটা পার্শিয়ালি রেকগনাইজ করতে হবে, লস ফুললি রেকগনাইজ করতে হবে। দেখেন বুঝা গেছে কিনা? হ্যাঁ, রেজওয়ান বলেন, রেজওয়ান খান। স্যার ক্যাশ রিসিভ করবো মানে কি স্যার? হচ্ছে আমি একটা সম্পদ এক্সচেঞ্জ করার পরে মানে হচ্ছে ওই কোম্পানি যার সাথে এক্সচেঞ্জ করছি তার কাছ থেকে আমি টাকা নিয়েছি। হ্যাঁ, কিছু টাকা পাইছেন। জি স্যার। তখন যদি স্যার ওই মানে যেই সম্পদটা আমি নিয়ে আসছি এক্সচেঞ্জ করে ওইটাতে যদি আমি লাভ করতে পারি তাহলে হচ্ছে ওইটা দেখাবো না, আর যদি লস হয় ওইটা প্রোডাকশন করার পর। না, কেন এটা বলছে? যদি ক্যাশ রিসিভ করে থাকেন তাহলে গেইনটা পার্শিয়ালি রেকগনাইজ করবেন। স্যার 2 নাম্বারটার কথা বলতেছি স্যার। আর 2 নাম্বারটা তো ক্যাশ রিসিভ করেন নাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 নাম্বারে কোনো ক্যাশ রিসিভ নাই, তখন গেইনটাকে রেকগনাইজ করবেন না। আর যখন ক্যাশ রিসিভ করবেন, যত টাকা ক্যাশ রিসিভ করছেন তার প্রপোর্শনেট হারে গেইন রেকগনাইজ করতে হবে, শেষ। আচ্ছা, আমরা এক্সাম্পলে গেলে আরো ভালো বুঝবো। অনেকে হয়তো বুঝতেছেন না যে স্যার কি বলতেছেন, কারণ থিওরিতে বোঝা যায় না। ম্যাথ হইলে একটা এক্সাম্পল দেখলে সহজে বোঝা যায়। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে যদি না বুঝেন আবার কোয়েশ্চেন করবেন, আমি এই পয়েন্টে আবার আসবো। আচ্ছা, ঠিক আছে, এইটুকু আর দরকার নাই, এই এক্সাম্পলে আসেন। ইনফরমেশন প্রসেসিং ইনকর্পোরেশন ট্রেডস is used machine for a new model at Gerard Business Solution. ইনফরমেশন প্রসেসিং কোম্পানি ট্রেড করছে কি? তার একটা ইউজড ব্যবহৃত একটা মেশিন ছিল, সেটা জেরড বিজনেস সলিউশনের একটা নতুন মডেলের আপনার মেশিনের সাথে এক্সচেঞ্জ করতেছে। প্রথম প্রশ্নটা কি বুঝে গেছে? ইনফরমেশন প্রসেসিং একটা ব্যবহৃত মেশিন নতুন একটা জেরড কোম্পানির নতুন মডেলের মেশিনের সাথে এক্সচেঞ্জ করতেছে। আচ্ছা, দ্য এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, এটার কমার্শিয়াল সাবস্টেন্স আছে। প্রথম কন্ডিশন ভাই, কমার্শিয়াল সাবস্টেন্স থাকলে কন্ডিশন কি? গেইন আর গেইন আর লস ইমিডিয়েটলি দেখাতে হবে।
ভেরি গুড, আপনারা এটা মনে আছে। তাহলে এখন আসি পরে, গেইন না লস হইলো আমি এখন আইসা দেখি। দ্য ইউজড মেশিন হ্যাজ বুক ভ্যালু অফ 8,000। বুক ভ্যালু মানে কি? লিখিত মূল্য স্যার, ফেয়ার যেটাতে ভ্যালু, বিক্রি অভিহিত করা। মূল্য। এই সায়েন্সের কে আছেন এই জায়গায়? আছেন কে? স্যার সায়েন্সের কেউ আছেন? বুক ভ্যালু সায়েন্সের আপনি আর কথা বলেন। সায়েন্সের কে আছেন? আছেন কেউ? নাই। সায়েন্সের যদি কেউ না থেকে থাকে তো আপনাদেরকে এই কোশ্চেন করার দরকারই নেই। বুক ভ্যালু সবসময় জানেন পুস্তক মূল্য, পুস্তক মূল্য, তাই না? জি স্যার। জি স্যার হ্যাঁ, পুস্তক মূল্য কেমনে বের করি? অরিজিনাল কস্ট থেকে ডেপ্রিসিয়েশন, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলেই বের হয়ে যায় পুস্তক মূল্য, তাই তো? জি স্যার। অরিজিনাল কস্ট থেকে, তাহলে অরিজিনাল কস্ট ছিল 12,000 টাকা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,000 টাকা, তাহলে বুক ভ্যালু হচ্ছে 8,000 টাকা। এটা যদি না দেয়া থাকতো আমি কি বের করতে পারতাম না? জি স্যার পারতাম পরীক্ষাতে স্যার। কিন্তু দেওয়া থাকবে না। আমি আবার বলি, পরীক্ষাতে বুক ভ্যালু দেওয়া থাকবে না, আপনাকে বের করে নিতে হবে বুক ভ্যালু। আচ্ছা, এন্ড এ ফেয়ার ভ্যালু অফ টাকা 6,000 মানে কি? যেটা 8,000 টাকা পুস্তক মূল্য, মানে আপনি ব্যবহার করার পরে যে মূল্যটা আছে, কিন্তু মার্কেটে কত টাকায় বিক্রি করতে পারেন এটা? 6,000 টাকা। 6,000 6,000 টাকায়। আচ্ছা, দ্য নিউ মডেল লিস্ট হ্যাজ 16,000। তাহলে নতুন মডেলের লিস্ট প্রাইস কত? 16,000 টাকা। 16,000 টাকা। 16,000 Xerox gives information processing a trade-in allowance of 9,000 for used machine. Trade-in allowance কি? What is trade-in allowance? আপনার সাথে আমি একটা ট্রেড করতেছি না, একটা মেশিনের এগেইনস্টে আরেকটা মেশিন চেঞ্জ করতেছি না, এক্সচেঞ্জ করতেছি না। আপনি যেহেতু আমার মেশিনটা দিচ্ছেন, আমি বলছি যে ঠিক আছে, আপনি যেহেতু মেশিনটা দিচ্ছেন, আপনারে আমি এই মেশিন বাবদ 9,000 টাকার একটা সুবিধা দিচ্ছি, যে 9,000 টাকার আপনার মূল্য ধরে নিলাম 9,000 টাকা। কথাটা কি বুঝতে পারছেন? না স্যার। না স্যার বুঝিনি আপনি আমার একটা মেশিন দিচ্ছেন না, একটা মেশিন, আমি তো একটা মেশিন দিচ্ছি, আরেকটা মেশিন, ব্যবহৃত মেশিন আপনি দিচ্ছেন না? হ্যাঁ স্যার ওই কারণে আপনি যে মেশিনটা দিচ্ছেন, এই জন্য আমার প্রাইস লেভেল থেকে আমি 9,000 টাকা কমায় দিছি, যে ঠিক আছে আপনি ও মানে বাকি টাকা লিস্ট প্রাইস দিয়ে 9,000 টাকা কমিয়ে দিয়েছে এক্স্যাক্টলি লিস্ট প্রাইস থেকে কমায় দেখাইছি। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার ভেরি গুড। Yes, sir. এখন আসেন, ইনফরমেশন প্রসেসিং কম্পিউট দ্য কস্ট অফ নিউ মেশিন অ্যাজ ফলোজ। সে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। তাহলে লিস্ট প্রাইস ছিল কত? 16,000 টাকা। আপনি ট্রেডিং অ্যালাউন্স দিচ্ছেন, কত টাকা কম রাখবেন? 9,000 টাকা। তাহলে ক্যাশ পেমেন্ট করতে হবে কত তাকে? 7,000 টাকা। 7,000 টাকা। 7,000 আপনি যে অ্যাসেটটা দিচ্ছেন, এই অ্যাসেটের মার্কেটে ভ্যালু কত? 9,000 টাকা। 6,000 6,000 টাকা। তাহলে আপনি যে, অর্থাৎ আপনি যে অ্যাসেটটা নিয়ে আসলেন, ওই অ্যাসেটের মূল্যটা কত ধরবেন? আপনি তারে 6,000 মূল্যমানের একটা অ্যাসেট দিচ্ছেন, আর 7,000 টাকা ক্যাশ দিচ্ছেন, টোটাল কত টাকা দিচ্ছেন তাকে? 13,000। 13,000। তাহলে আপনি যে অ্যাসেটটা আনলেন, এটার মূল্য কত টাকা লিখবেন? 13,000। ভেরি গুড, আপনি যেটা আনবেন এটার মূল্য 13,000 টাকা। তাহলে কস্ট অফ নিউ মেশিন 13,000। এটা কি সবাই বুঝছেন? স্যার এটা মানে কি জি, আমরা স্যার। 6,000 টাকার একটা মেশিন দিয়ে 13,000 টাকার মেশিন নিয়ে এসেছি? এই তামিন, ইয়াসমিন, আপনি আরেকটু লাউডলি বলেন। স্যার এখানে কি মানে বোঝানো হয়েছে 6,000 টাকার একটা পুরাতন মেশিন দিয়ে 13,000 টাকা নতুন মেশিন এনেছি আমরা? না, 6,000 টাকা না, 8,000 টাকার মেশিন, কিন্তু এটা মার্কেটে ভ্যালু হচ্ছে 6,000 টাকা এখন। সেটা আমি 8,000 টাকার মেশিনটা দিয়ে আমি 13,000 টাকার মেশিন নিচ্ছি, কিন্তু এটার যেটা 8,000 টাকা বলতেছি সেটার বুক ভ্যালু 8,000, কিন্তু মার্কেট ভ্যালু হচ্ছে 6,000। এই জন্য আমি মার্কেট ভ্যালু অনুযায়ী রেকর্ড দিয়েছি 6,000 টাকা। আচ্ছা আমি তাকে দিচ্ছি 7,000 টাকা ক্যাশ দিচ্ছি, 6,000 টাকার মার্কেট ভ্যালুর একটা অ্যাসেট দিচ্ছি, তাহলে টোটাল 13,000 টাকা আমি তাকে দিচ্ছি। তাহলে আমি তার অ্যাসেটটা 13,000 টাকায় রেকর্ড করব। স্যার, তাহলে স্যার কিন্তু তারা তো আমার সম্পদটা রেকগনাইজ করছে 9,000 টাকা
9,000 টাকা না, একটা ট্রেড ইউনিয়ন অ্যালাউন্স দিয়েছে 9,000 টাকা। মানে সেটা আমার সম্পত্তি বাবদ না? হ্যাঁ, আপনি যে এক্সচেঞ্জ করতেছেন এই জন্য তার প্রাইসটা কমায় দেখাইছে যে ঠিক আছে আপনার 16,000 টাকা দেওয়ার দরকার নাই, আপনার 9,000 টাকা দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে তো স্যার ও আমাকে ইয়া করছে, ছাড় দিছে কত স্যার? 7,000 টাকা ছাড় দিছে, যে আপনি 7,000 টাকা দিলেই হচ্ছে আপনি সাত হচ্ছে হাজার টাকা হ্যাঁ, 7,000 টাকা ছাড় দিছে না, 7,000 টাকা ক্যাশ দিলেই হবে। মানে ক্যাশ দিলে হবে। আর হচ্ছে হ্যাঁ, আমার সম্পদের ভ্যালু ধরছে 6,000 টাকা। সম্পদের না, এটা তো আপনি না না, 9,000 টাকা ধরছে তারা। আমি বলি এটা কার পার্সপেক্টিভে জানেন? এটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং এর পার্সপেক্টিভে, এটা কিন্তু জেরোডের পার্সপেক্টিভে না। আপনি এই জন্য ভুল করতেছেন ওই জায়গায়। জি জেরোড স্যার, যখন জি স্যার, যাবে এবার তখন বুঝছি। সে ধরবে 8,000, এ তো তার মেশিনটা 6,000 ধরতেছে, কারণ সে তো জানে এটার মার্কেট ভ্যালু কত। স্যার জি তাহলে স্যার, ছাড় বুঝছি। কি 3,000 টাকা দিচ্ছে? মানে আসলের প্রাইস ছিল 16,000 টাকা, বাট লাস্ট পর্যন্ত 13,000 টাকা কাউন্ট হচ্ছে। হ্যাঁ, না না, না না, সে ছাড় দিছে 9,000-এ, বাট আপনার এই জায়গায় অ্যাসেট হিসেবে রেকর্ড করতেছেন 13,000 টাকা। কেন? দেখেন, আপনি যখন একটা অ্যাসেট পাইলেন, আপনার অ্যাসেটের মূল্য তোলে লিখতে হবে। কত টাকা লিখবেন? তাহলে কত টাকা লিখবেন মানে হচ্ছে আপনি কত টাকা গিভ আপ করতেছেন, কত টাকা দিচ্ছেন। আপনি তারে দিচ্ছেন দুইটা জিনিস, একটা ক্যাশ দিচ্ছেন, একটা মেশিন দিচ্ছেন। যে মেশিনটা দিচ্ছেন তার মূল্য 6,000 টাকা, আর তারা ক্যাশ দিচ্ছেন, আমি এটা ক্যাশ অ্যামাউন্ট বের করলাম বিয়োগ করে, সে বলতেছে যে 9,000 টাকা কম দিলেই হবে। 9,000 টাকা কম মানে 16,000 থেকে 9 বাদ দিলে 7,000 টাকা ক্যাশ দিবে। তাহলে সাত জি হাজার স্যার। টাকা ক্যাশ দিচ্ছেন, 6,000 টাকার মেশিন দিচ্ছেন, মূলত 13,000 টাকা দিচ্ছেন। ক্লিয়ার? 13,000 টাকা গিভ আপ করেছে এটা গেন এক্স্যাক্টলি করার জন্য। করছেন, তাহলে 13,000 টাকা দিয়ে রেকর্ড করবেন। এখন কি বুঝছেন? জি জি স্যার। স্যার। স্যার ফেয়ার ভ্যালু যদি বুক ভ্যালু থেকে বেশি হইতো তাহলে? ভাই এটাই তো হবে, গেইনটা তো এখন আমি দেখাবো। গেইন লসে তো এখনো আসি নাই। বেশি স্যার কমের মানে সময় হচ্ছে সে বলতেছে যদি, গেইন অথবা লস হবে। বলেন। না মানে মাঝে মাঝে মার্কেট প্রাইস যদি বেশি হয় তো মার্কেট প্রাইসে ধরবো। হ্যাঁ, তখন তো ওইটাই করবেন এখানে আপনি। তো মার্কেট প্রাইস। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরে যাই। এখন আসেন, তাহলে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট কত ছিল তার? 8,000। আর বুক ভ্যালু কত ছিল? সরি, ফেয়ার ভ্যালু ছিল 6,000, বুক ভ্যালু কত ছিল? 8,000। 6,000। তাহলে তার লস হইল 8,000। কত? 2,000। ফর্মুলাটা মনে রাখবেন, ফেয়ার ভ্যালু থেকে বুক ভ্যালু মাইনাস করলে বের হয়ে হচ্ছে লস অথবা গেইন। যদি ফেয়ার ভ্যালু বেশি হয়, বুক ভ্যালু কম হয়, একটু আগে কোশ্চেনটা তাই ছিল, তাহলে হবে গেইন। আর যদি বুক ভ্যালু বেশি হয়, ফেয়ার ভ্যালু কম হয়, তাহলে হবে লস। লস। এই আমার এই যে কি সায়েন্সের কেউ নাই আপনাদের জায়গায়? না, বি সেকশনে সায়েন্সের কেউ নাই। আর বি সেকশনে বলিনি, বলছি আজকে কেউ জয়েন করছেন কিনা। স্যার কারণ কি, করেনি হয়তো, করলে অবশ্যই হ্যাঁ, রেসপন্স করছে। হ্যাঁ, কারণ এই জিনিসটা তাদের জন্য বোঝা খুব কঠিন। আপনারা তো ভাই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের অনেক ম্যাথ করে আসছেন, আপনাদের জন্য এটা তো অনেক ইজি হওয়ার কথা। আচ্ছা, লসটা বের করলাম, লস হলো বের করলে কি করতে হবে? ইমিডিয়েটলি আমাদের কি বলছিল? রেকগনাইজ করতে হবে স্যার। ভেরি গুড, তাহলে আমরা এখন জার্নাল দিই। এই আসেন, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 13,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 7,000 টাকা। আচ্ছা, ইকুইপমেন্ট চলে যাচ্ছে 12,000 টাকার, কিন্তু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল? 4,000 টাকা। তাহলে ভ্যালু এই জায়গায় কত দেখালেন? 8,000 টাকা। আর লস অফ ডিসপোজাল হচ্ছে 2,000 টাকা। স্যার দেখেন জিনিসটা এটা তো বুঝছেন? বুঝি নাই জি সেকেন্ড ইকুইপমেন্ট 12,000, ক্রেডিট যেটা সেটা কিভাবে আসছে? আচ্ছা, গুড। আপনাদের অর্জন মূল্য ছিল এটা 12,000 টাকা। আমি এখন জার্নালটা আবার দিই। ডিসপোজিশনের জার্নাল হচ্ছে, আপনি নর্মাল একটা আমি জার্নাল দেখাই, একটা মিনিট। প্রতিদিন একটা কাজেই করে। Okay, আমি জার্নালটা, কি রে ভাই, আপনারা কেউ কাজটা নারায়েন না, হ্যাঁ, তাহলে এইগুলা লেখাটা ইয়ে হয়। চলে গেল, একটা মিনিট দাঁড়ান।
আচ্ছা, ধরেন আপনি একটা অ্যাসেট ক্যাশ প্রাইসে বিক্রি করলেন। এই এক্সাম্পলটাই ধরেন, ক্যাশ প্রাইসে বিক্রি করছেন, তাহলে ধরেন 8,000 টাকায় বিক্রি করছেন, তাহলে জার্নালটা কি দিবেন? আপনি কি পাইছেন? ক্যাশ পাইছেন না? জি স্যার। ক্যাশ ডেবিট। ইকুইপমেন্ট ক্রেডিট স্যার, অ্যাসেট ডেবিট, এই হয় নাই, ক্যাশ ডেবিট 8,000 টাকা, অ্যাকুমুলেটেড 8,000। ডেপ্রিসিয়েশন ডেবিট। এখন এতদিন জার্নাল দিতেন কি? ডেপ্রিসিয়েশন এখন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন যদি বিক্রি করে দেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে না, তাহলে এটা এতদিন ক্রেডিট করছিলেন, এটা না। ডেবিট। ডেবিট করে দিন। এটা বলছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট কত টাকা? 4,000 টাকা। 4,000। 4,000। আর ইকুইপমেন্ট ক্রেডিট, ইকুইপমেন্ট ক্রেডিট 12,000 তাহলে। ইকুইপমেন্ট ক্রেডিট 12,000। কিন্তু স্যার আমরা 6,000 টাকা বিক্রি করবো না এটা। একটা মিনিট, আমি তো এটা আপনাদের একটা এক্সাম্পল বলছি, যে এটা ধরে নেন। আচ্ছা স্যার। এটা কি বুঝা গেছে? জি স্যার। ঠিক এই জার্নালটাই আসেন এখন। তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল কত? 8,000 টাকা। 4,000। 4,000, সরি, 4,000 টাকা। 4,000 টাকা। আপনি আর এখন ক্যাশ পান নাই, ক্যাশ পান নাই, এক্সচেঞ্জে কি পাইছেন? ইকুইপমেন্ট। মেশিন পেয়েছি নতুন। মেশিন পাইছেন। তাহলে দেখেন, আপনাদের এই জিনিসটাই আমি দেখাইতে চাচ্ছিলাম। চলে গেল। এই যে দেখেন, অ্যাসেট পাইছেন, অ্যাসেট ডেবিট 13,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 4,000 টাকা, আর ইকুইপমেন্ট ক্রেডিট 12,000 টাকা। আপনার লস হয়েছে 2,000 টাকা, আর ক্যাশ দিছেন, ক্যাশ দিলে ক্যাশ ক্রেডিট, আর লস হলে লস ডেবিট। দেখেন জিনিসটা বুঝছেন কিনা এখন? এটা হচ্ছে কম্পাউন্ডেড, জি স্যার। অনেকগুলা এন্ট্রি একসাথে হয়ে আসছে। জিনিসটা কি বুঝছেন এখন? যোগ করে দেখেন, এদিকে 19,000 টাকা, এদিকে 19,000 টাকা। জার্নালে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন, কোনো জায়গায় কনফিউশন থাকলে বলেন। না স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা, exchanges gain situation has commercial substance, company usually record cost of non-monetary asset acquired in exchange for another non-monetary asset at the fair value of asset, give up and immediately recognize gain। তা আমাদের কন্ডিশনেই ছিল যে যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে, গেইন আর লস যাই হোক না কেন সেটাই ইমিডিয়েটলি রেকগনাইজ করতে হবে। একই ধরনের এক্সাম্পল, interstate transportation company exchange a number of used truck plus cash for a semi truck। আচ্ছা, আমি একটা ইউজ ট্রাক আপনার এক্সচেঞ্জ করতেছি, প্লাস ক্যাশ, কার সাথে? সেমি ট্রাকের সাথে। The used truck has a combined book value of 42,000, cost 64,000 less 22,000 accumulated depreciation। আচ্ছা, interstate purchase agent experienced in the second hand market indicates that the used truck has a fair value of 49,000। এখন দেখেন, fair value 49,000 আর বুক ভ্যালু 42,000, তাহলে গেইন হইল কত টাকা? 7,000 টাকা। আচ্ছা, in addition to the truck, 7,000। interstate must pay 11,000 cash for semi truck, এবং সে শুধুমাত্র এই ইউজ ট্রাকেই দিবে না, সাথে কি করবে? 11,000 টাকার ক্যাশ দিবে। তাহলে এখন দেখেন, ফেয়ার ভ্যালু অফ ট্রাক এক্সচেঞ্জ হচ্ছে 49,000 প্লাস ক্যাশ পেইড হচ্ছে 11,000, কস্ট অফ সেমি ট্রাক হচ্ছে 60,000। তাহলে ফেয়ার ভ্যালু হচ্ছে 49,000, বুক ভ্যালু হচ্ছে 42,000, আমরা একটু আগে দেখিয়ে আসছি, বা 7,000 হচ্ছে গেইন। এখন জার্নালে আসেন।
ঠিক আগের মতোই জার্নাল, যেহেতু এখন গেইন মানে হচ্ছে ক্রেডিট সাইডটা ছোট হবে, এই 7,000 টাকা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট, এটাকে বলা হচ্ছে গেইন 7,000। সেমি ট্রাক 60,000 টাকা ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 22,000 টাকা ডেবিট, ইউজড কার 64,000 ক্রেডিট, গেইন 7,000 ক্রেডিট, ক্যাশ দিচ্ছেন 11,000 টাকা ক্রেডিট। এখন কি বুঝা গেছে? স্যার এই জায়গায় ট্রেড অ্যালাউন্সটা আসবে না? কোনটা কোনটা স্যার ট্রেড অ্যালাউন্স কি ট্রেড ছিল? এটা অ্যালাউন্স নিয়ে হয়নি। এটার মধ্যে অ্যালাউন্স ছিল না তো? না স্যার, এর আগেরটা হচ্ছে না, আমরা স্যার। অ্যালাউন্স দিয়ে করছিলাম, মানে হচ্ছে 9,000 এটা টাকা। তো ট্রেডিং অ্যালাউন্স ছিল, এটা তো দেয়া Allowance নাই, দেওয়া নাই। বুঝছেন? এটা তো দেয়া নাই। দিয়া থাকলে আমরা বাদ দিয়ে বের করতাম কত টাকা ক্যাশ দিবে। স্যার এই ট্রেড এন্ড অ্যালাউন্স স্যার। স্যার মানে বুঝতেছি না, আরেকবার একটু যদি কাইন্ডলি একটু ট্রেড বলতেন। অ্যালাউন্স মানে হচ্ছে আপনি যখন একটা অ্যাসেটের সাথে আরেকটা অ্যাসেট এক্সচেঞ্জ করবেন, অনেক সময় বলে যে ঠিক আছে আমার এইটার নতুনটার মূল্য এত টাকা, তুমি এত, যেহেতু পুরাতন একটা দিচ্ছ এত টাকা কম দিও, ছাড় দিও, এটা কি বলা হচ্ছে ট্রেডিং অ্যালাউন্স। যেরকম আপনি যখন সোনিতে যাবেন, আপনার সিআরটি মডেল, ওই আগের যে বড় বড় টিভি গুলা ছিল, এই টিভি যখন এক্সচেঞ্জ করতে যাবেন সে বলবে কি 2,000 টাকা কম দিও, তাহলে 2,000 টাকা হচ্ছে আপনার জন্য ট্রেডিং অ্যালাউন্স। নতুনটা কেনার জন্য আপনি 2,000 টাকা ছাড় দিচ্ছে অথবা 5,000 টাকা ছাড় দিচ্ছে, তারা বলে এটা নতুন পুরাতন টিভির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। ওকে, তাহলে এটা বুঝা গেছে। এক্সচেঞ্জ গেইন সিচুয়েশন ল্যাক্স কমার্শিয়াল সাবস্টেন্স, নো ক্যাশ রিসিভড। যদি কোনো ক্যাশ না পান, আবার কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, তাহলে কি করতে হবে? কোনো কমার্শিয়াল সাবস্টেন্সও নাই, কোনো ক্যাশ রিসিভডও নাই, তখন হচ্ছে গেইন আর আপনি রেকগনাইজ করতে পারবেন না। গেইনের যে টাকা ছিল এটা দিয়ে আপনি অ্যাসেটের ভ্যালুটা কম দেখাবেন। ঠিক এই জায়গায় দেখেন, এই জার্নালটা তো বুঝছেন সবাই, গেইন 7,000 টাকা, আমি যদি এটা বাদ দিতে চাই তাহলে কি করবো? জি স্যার। এটাও আমি 53,000 টাকা দেখাবো না? মানে ডেবিট থেকেও 7,000 টাকা কমাইলাম, ক্রেডিট থেকেও 7,000 টাকা কমাইলাম। জি স্যার। জি স্যার। এই কথাটাই বলছে এই জার্নালটা। এখন দেখেন, এই যে দেখেন, বুঝছেন কিনা? বুঝি নাই। বুঝে নাই। আগের যে জার্নাল বুঝছেন? হ্যাঁ স্যার। এটা বুঝছেন? যে বলছিলেন বুঝেন নাই? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আমি বলতেছে কি, যদি এটা তো কমার্শিয়াল সাবস্টেন্স ছিল, বলছে কমার্শিয়াল সাবস্টেন্স নাই, ক্যাশও রিসিভ করেন নাই, তখন কন্ডিশন হচ্ছে গেইন রেকগনাইজ করা যাবে না। কন্ডিশনগুলো আবার বলি, যদি কমার্শিয়াল সাবস্টেন্স থাকে তাহলে গেইনটাকেও রেকগনাইজ করতে হবে, লসটাকেও রেকগনাইজ করতে হবে। যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে, লসটাকে রেকগনাইজ করতে হবে। যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে এবং ক্যাশ রিসিভ না করে থাকেন, তাহলে গেইনটাকে রেকগনাইজ করা যাবে না। তাহলে গেইন যদি রেকগনাইজ করি না করি, তাহলে দেখেন এটা যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকতো তাহলে কি করতেন? গেইনটাকে রেকগনাইজ করতে পারতেন না, তাহলে গেইনের টাকাটা দিয়ে আপনি ট্রাকের দামটা কমায় দেখাইতেন না? হ্যাঁ স্যার। তাহলে জার্নালটা কি হইতো? ট্রাক অ্যাকাউন্ট 53,000 টাকা, আর বাকিগুলো সব ঠিক থাকতো, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 22,000, ট্রাক ইউজ 64,000, গেইন আর লিখতাম না, ক্যাশ 11,000। ঠিক এই জায়গায় সেই জিনিসটাই করছে। দেখেন দেখেন, ট্রাক অ্যাকাউন্ট 53,000, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 22,000, ট্রাক অ্যাকাউন্ট ইউজ 64,000, ক্যাশ অ্যাকাউন্ট 11,000। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। মেইন কথা যেটা আমার স্যার কন্ডিশন, আগেরটা যদি হলো কমার্শিয়াল সাবস্টেন্স না থাকতো তাহলে ওই সেমই থাকতো না লসের ক্ষেত্রে না জার্নালটা। তখন বাদই দেখাইছে, এটাই তো দেখাইছে, আগেরটার এক্সাম্পলে দেখাইছে। আগেরটা কমার্শিয়াল সাবস্টেন্স ছিল বলে রেকগনাইজ করছি, এখন বলতেছে যদি ভাই না কমার্শিয়াল। স্যার, মানে ওই যে আগের যেটা অ্যালাউন্স ওয়ালাটা, স্যার অ্যালাউন্স ওয়ালাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো কমার্শিয়াল, ওটা লস তো ওই সেমই থাকতো, লস কোনো হলে তো লসটাকে রেকগনাইজ করতেই হবে। কম লস করতে হবে, ওই সবসময় সেম রেকগনাইজ জার্নাল। করতে হবে, লসের ক্ষেত্রে কোনো মার্সি নাই। জি কারণ স্যার। কি, আপনার লসের মার্সি। ক্ষেত্রে আমরা কনজারভেটিজম তো ফলো করি, লস প্রবাবল লসটাকে লস দেখাইতেই হবে। জি স্যার। গেইনের ক্ষেত্রে হচ্ছে আমার কন্ডিশন। রক্ষণশীলতা। এক্স্যাক্টলি। জি স্যার। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবার কাছে? মোটামুটি ভাবে ক্লিয়ার। এখন আসেন, এটাই মোটামুটি ভাবে লাস্ট কন্ডিশন।
ল্যাক্স অফ কমার্শিয়াল সাবস্টেন্স, সাম ক্যাশ রিসিভড, একটু আগে বলছিলাম ওই 3 নাম্বার কন্ডিশনে ছিল। কমার্শিয়াল সাবস্টেন্স নাই, একটু আগে কমার্শিয়াল সাবস্টেন্সও ছিল না, কোনো ক্যাশও রিসিভ করি নাই। এখন বলতেছে যদি কিছু টাকা ক্যাশ রিসিভ করি, তাহলে কন্ডিশন ছিল যত টাকা ক্যাশ রিসিভ করব তার প্রপোর্শনালি গেইন রেকগনাইজ করতে হবে। ধরেন টোটাল গেইন হয়েছে 4,000 টাকা, আপনি 40,000 টাকা সেল করছেন, তাইলে কি করতে হবে? 40,000 টাকার সমানুপাতিক হারে গেইনটারে রেকগনাইজ করতে হবে। জি স্যার, বুঝেছি। আচ্ছা, ফর্মুলাটা কি স্যার? এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটা হাতে লেখার দরকার নাই, ব্রেনসে লেখার দরকার নাই, 3 বার ম্যাথ করবেন, তারপরে যদি মনে না থাকে আমার কাছে আসবেন, আমি শিখাই দিব। ক্যাশ রিসিভড, এটাকে বলা হয় বুট, ডিভাইডেড বাই ক্যাশ রিসিভড প্লাস ফেয়ার ভ্যালু অফ আদার অ্যাসেট ইনটু টোটাল গেইন, রেকগনাইজড গেইন বের হবে। এটাই হচ্ছে আপনি এই জায়গাতে দেখাবেন, অর্থাৎ আপনার বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড করবেন এই গেইনটা। এটা হচ্ছে টোটাল গেইন, এই সমানুপাতিক হারে এটা দেখাবেন যত টাকা ক্যাশ রিসিভ করছেন। আচ্ছা স্যার, তাহলে এক্সাম্পলটা আমরা একটু দেখি। Quinnan Corporation traded in used machinery with a book value of 60,000, cost 1,10,000, less accumulated depreciation 50,000। 1,10,000 থেকে 50,000 চলে গেলে 60,000 টাকা থাকে, এইটুকু আমরা বুঝতে পারছি। And a fair value of 1 লাখ, 60,000 টাকা বুক ভ্যালু, আর এটার ফেয়ার ভ্যালু হচ্ছে, মার্কেট ভ্যালু হচ্ছে 1 লাখ। It receives in exchange a machine with a fair value of 90,000 and plus cash of 10,000। তাহলে আপনি একটা মেশিন দিচ্ছেন 60,000 টাকার, যেটার ফেয়ার ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, আর যেটা রিসিভ করতেন সেই মেশিনারিটার ফেয়ার ভ্যালু 9,000 টাকা, প্লাস আপনারা 10,000 টাকা দিচ্ছে, তাহলে 90,000 যোগ 10,000, 1 লাখ টাকা। আচ্ছা, বুক ভ্যালু অফ মেশিন হচ্ছে 60,000 টাকা। স্যার লাস্টের লাইনটা বুঝি নাই। এটা হ্যাঁ, লাস্টের লাইনটা। আচ্ছা দেখেন, প্রথমটাতে ছিল কি, আপনি মেশিনারি এক্সচেঞ্জে মেশিনারি দিচ্ছেন, তাই তো, পাশাপাশি কিন্তু ক্যাশ দিচ্ছেন আপনি। এখন হচ্ছেন আপনি হ্যাঁ। মেশিনারির সাথে এক্সচেঞ্জ করতেছেন, আপনি টাকা পাচ্ছেন, তাহলে বলতেছে আপনার সাথে যে exchange পাচ্ছি। করতেছেন, মেশিন তো দিচ্ছে প্লাস আরো 10,000 টাকা দিচ্ছে আপনাকে। মানে নতুন মেশিন দিচ্ছে আমাকে। নতুন মেশিন তো দিচ্ছে প্লাস আরো 10,000 টাকা দিচ্ছে, তাহলে জি, আপনি কি রিসিভ আরো করতেছেন? টাকা দিবে আমার। টাকা রিসিভ করতেছেন না, 90,000, জি স্যার। 10,000 টাকা, তাহলে ওটার ভ্যালু কত হয়ে গেল? জি 1 লাখ হয়ে গেল না? 1 লাখ হইল না? 90,000 আর 10,000, 1 লাখ হইল? 1 লাখ হয়েছে কিনা? জি স্যার, 1 লাখ হয়েছে। আচ্ছা, আর আপনি যে মেশিনটা দিচ্ছিলেন তার বুক ভ্যালু কত? 60,000 টাকা, 60,000। তাহলে 40,000 হচ্ছে গেইন। কিন্তু গেইন আমি 40,000 টাকা দেখাইতে পারবো না, কেন? কারণ হচ্ছে ক্যাশ পাইছি 10,000 টাকা, ওই 10,000 অনুযায়ী আমার করতে হবে। ফর্মুলাটা কি ছিল? 10,000 ডিভাইডেড বাই 10,000 যোগ ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট। আসেন তাহলে ফর্মুলাতে যাই। দেখেন 10,000 ডিভাইডেড বাই 10,000 যোগ 90,000, তাহলে এর প্রপোর্শনালি 4,000 টাকা আমি রেকগনাইজ করতে পারবো। ক্লিয়ার এই জিনিসটা? মানে পার্শিয়ালি আমাকে গেইন দেখাচ্ছে। পার্শিয়ালি, হ্যাঁ পার্শিয়ালি গেইন রেকগনাইজ করবেন। তাহলে গেইন রেকগনাইজ করেন কত টাকার করেন নাই? 40,000। 36,000 টাকা। টাকা। মানে আপনার অ্যাসেটের ভ্যালু থেকে 36,000 টাকা কমায় দেখাইতে হবে। শেষ জার্নাল, আগে 40,000 দেখাইতেন, এখন এর থেকে কম দেখাবেন। এই যে দেখেন, এই 90,000 থেকে 36,000 টাকা বাদ দিল, এই 54,000 টাকা লিখলো। কথাটা কি বুঝতে পারছেন? কারণ 40,000 টাকা বাদ না দিয়ে আমি 36,000 টাকা বাদ দিব, গেইনটা ডেফার করব, শুধু 4,000 টাকা গেইন হিসাবে দেখাবো। এটা কি বুঝা গেছে না বুঝা যায় নাই? স্যার বোঝা যায় নাই।
আপনি যে মেশিনটা পাচ্ছেন, মেশিনের দাম কত? 90,000 টাকা স্যার। 90,000 টাকা। আপনি এই 90,000 টাকার মধ্যে গেইন রেকগনাইজ করার কথা 40,000 টাকা, কিন্তু আপনি দেখলেন যে না, 4,000 টাকা যেহেতু ক্যাশ পাইছি সেই অনুযায়ী আমার, সরি 10,000 টাকা যেহেতু ক্যাশ পাইছি সেই অনুযায়ী আমার 4,000 টাকা আসে কি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো। তাহলে রেভিনিউ রেকগনাইজ করবো না কত টাকায়? 36,000 টাকা করবো না। তাহলে কি মেশিনের ভ্যালু থেকে 36,000 টাকা বাদ দিতে হবে না? জি স্যার। এই যে একটু আগে আমি দেখে আসছিলাম, গেইনটাকে ডেফার করলে ওই মেশিনে ওই যে 7,000 টাকা পুরোটা বাদ দিয়ে দিছিলাম, 60,000 টাকা থেকে 53,000 টাকা দেখাইছিলাম একটু আগে জানাল। জি স্যার। ঠিক এইভাবেই আমরা 90,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিয়ে দিব, 54,000 টাকা থাকবে। এখন এবার জার্নাল দেন, খুব সহজ জার্নাল। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, 10,000 টাকা ক্যাশ পাচ্ছেন, এটাতে কোনো সমস্যা নাই। মেশিন 54,000 টাকা, যে মেশিনটা দিচ্ছেন সেটা হচ্ছে 1,10,000 টাকা, এটার ডেপ্রিসিয়েশন 50,000 টাকা, আর গেইন হইলে সেটা ক্রেডিট 4,000 টাকা। শেষ জার্নাল। জিনিসটা কি কিছু বোঝা গেছে? স্যার স্যার মেশিন যে মেশিন দিছি সেটা 1,10,000 টাকা কিভাবে আসছে? ও ভাই, এটা তো লেখাই ছিল। স্যার 1 লাখ ছিল না? 1,00,000 না না 1,10,000 এই যে দেখেন, এই যে দেখেন কস্ট 1,10,000 আর 1,00,000 ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেট 50,000 টাকা। এখন কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। বুঝা গেলেও হবে না, কারণ কি এই জিনিসগুলো যেহেতু এই জিনিসগুলো তো আগে পান নাই, এখন পাইছেন, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি হবে হচ্ছে এই বইটা পড়তে হবে। এই বইটা লাইন টু লাইন যদি না পড়েন, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো লেখা আছে, যদি পড়েন পুরাটাই বুঝে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ছিল, এইটুক পর্যন্তই আমাদের এটা পড়ানো, ঠিক আছে? বাকিগুলো আপনারা দেখবেন, বাট আমি বলে দেই এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মেইন যে পড়ানোটা, এতটুকুর মধ্যেই স্যার এই আমি চ্যাপ্টারে হ্যাঁ বলেন। স্যার এই চ্যাপ্টারে পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। পিডিএফ না, পিপিটি, পাওয়ার পয়েন্ট, স্লাইড। তাই না? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিব। তবে পাওয়ার পয়েন্ট পড়েন না, বই পড়েন। পাওয়ার পয়েন্টে অনেক কিছু বলা থাকে না, ইভেন আমি নিজেও বইটা নিয়ে আসছি বাসায় বইটা পড়ার জন্য। বই পড়লে অনেক জিনিস ক্লিয়ার এই জায়গায়, অনেক ক্যালকুলেশন এই জায়গায় দেয়া নাই যেটা বইতে দেয়া আছে। বই দেখলে এই জন্য ক্লিয়ার হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি যদি আপনাদের দরকার হয়। এই চ্যাপ্টার কমপ্লিট, আমাদের চ্যাপ্টার 11, নেক্সট ডেতে আমরা চ্যাপ্টার 11 পড়ব, ঠিক আছে? স্যার কালকে আমাদের মিড যে হবে সেই মিডে আপনি কি চ্যাপ্টার 9 আর 8 এর অ্যাসাইনমেন্টটা নিয়ে নেবেন? না, এটা আমি পরে নিব। অ্যাসাইনমেন্টের কথা আমি গতদিনও বলে দিছি, অ্যাসাইনমেন্টটা কয়েকজন আসছিল যে অ্যাসাইনমেন্ট এখন না, এখন শুধু পরীক্ষাটা দেন। আমার পরীক্ষাটা নিয়ে নিতে হবে, কারণ এরপরে আসলে ক্লাস নিয়ে যাবে কি না সেটা বলা কঠিন। তো সেই কারণে আমরা পরীক্ষাটা আগে নিয়ে নিই, আর তারপরে আমরা যেহেতু রাতেও ক্লাস নিতে পারি, আশা করি এখন 20 তারিখ পর্যন্ত যেহেতু ডেট আছে আমরা সিলেবাস শেষ করতে পারবো। স্যার ক্লাস নেওয়া বন্ধ থাকলে আমাদের সেমিস্টার কি পিছাতে পারে? সেমিস্টার অলরেডি আমরা পিছাইছি, আমাদের এটা 9 তারিখের লাস্ট ক্লাস ছিল। আমরা লাস্ট একাডেমিক কমিটিতে বিশেষ করে আমি বলছি যে এটা আসলে কোনোভাবেই সম্ভব না আমার সিলেবাস শেষ করা অ্যাকাউন্টিং। আমার জানা মতো অনেকেই সিলেবাস শেষ হয়ে গেছে, তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার যেরকম এই চ্যাপ্টার 11 এটা হয়তো একদিনে শেষ করতে পারবো, কারণ আপনারা সবাই ডেপ্রিসিয়েশন করে আসছেন। আর তারপরে থেকে যাবে হচ্ছে লিজ অ্যাকাউন্টিং, ইনটেনজিবল অ্যাসেট আর অ্যাকাউন্টিং এরর, 3টা চ্যাপ্টার তো ওই জায়গায়। এরপরে বলে দিছি যে ইনভেন্টরির আরেকটা চ্যাপ্টার পড়াবো, তো 2টা করে ক্লাস নিল তো আরো 8টা ক্লাস। যাই হোক, 20 তারিখে আসছে, 30 তারিখে পরীক্ষা, এটা কিন্তু ফাইনাল। 30 তারিখের পরে আর যাবে না, 30 তারিখে থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। এই যে স্যার 13 দিন যে স্যার কর্মবিরতি দিচ্ছে স্যার, এটাতে যখন স্যার আমাদের ক্লাস পরীক্ষা হবে না, এটার কারণে কি স্যার সেমিস্টারটা আর কি পিছাবে? কেন আমরা রাত্রে ক্লাস নিচ্ছি না? আমি তো নিচ্ছি। তা আপনি নিচ্ছেন, কিন্তু বাকি সবারটা তো চিন্তা করতে হবে। থিওরিটিক্যাল ক্লাসে তো নেওয়ার দরকার কি, পরে নিবে। থিওরি তো এত দরকার হয় না, ম্যাথের ক্ষেত্রে প্রবলেম হয়, থিওরির ক্ষেত্রে সমস্যা নেই। যাই হোক, এটা আসলে বোঝা যাবে কি করা যায়, এখন আমরা জানি না, এটা কালকে উইথড্র হয়ে যেতে পারে, তাই না? এটা এমন একটা সিচুয়েশনে আছে, কালকে যদি ঘোষণা আসে কালকে থেকে উইথড্র, কালকে থেকে আপনাদের ক্লাস হবে, সে তো আমরা এটা বলতে পারি না। দেখবেন নতুন করে রুটিন আসতেছে,
এখন সবগুলা ব্যাচের এই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো আপনাদের এটা বলা যায় না। এই কারণে 20 তারিখ পর্যন্ত ডেট আছে, আমরা ধরে নিছি এর মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টার গুলো আমি আবারও বলি, লাইন টু লাইন পড়েন, নাইলে কিন্তু বুঝবেন না। স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি গুলো কিভাবে পড়বো? এই প্রশ্ন তো করার কথা না। 44, কি নাম আপনার? স্যার স্বর্ণা সাহা। হ্যাঁ, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, থিওরি দিচ্ছি, ম্যাথ দিছি, অর্থাৎ যত ধরনের আছে এই বই থেকে আমি সবগুলা দিয়ে দিচ্ছি। স্যার আমি তো সেকশনে এই জন্য এগুলো পাই আচ্ছা, না। তা আপনারা ওদের কাছ থেকে নিয়ে নিবেন, ঠিক আছে? এই জায়গায় ট্রেড করতে হবে, আপনারাও দিবেন আপনাদের জায়গায় কি পড়ানো হয়, আর ওরা দিবে। কারণ কি, কোয়েশ্চেন তিনটা তিনটা থাকবে। আমি আবারও বলি, আমি যতই পড়াই না কেন কোনো লাভ নাই, তিনটার বেশি কোয়েশ্চেন আমার দিবে না, যেহেতু তিনটা তিনটা কোয়েশ্চেন খুব ভালোভাবে। যেরকম লিস্ট পড়ানো হয়েছে, আপনাদের বলি উনারা কিন্তু একটা জায়গায় বেশি পড়াইছে, কে লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াইছে। আমি লেসর পড়াবো না, আমি লেসি পর্যন্ত পড়াবো, তো স্বাভাবিকভাবে ওইটা আসলে তখন ওটা দেখতে হবে। তো একটু ট্রেড করবেন আর কি, দুই সেকশন মিলেই পড়বেন, আদারওয়াইজ প্রবলেমে পড়বেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা কাল কি হচ্ছে 10টায় পরীক্ষা, তাই না? সিআর জি আছে? স্যার। সিআর কি আছেন? কোনো সিআরই নাই। ওনাদের বলছিলাম রুমটা বুকিং করতে, রুম কি বুকিং করছেন? কেউ কি জানেন? যদি না জানেন, কেউ নিজ দায়িত্বে সিআর কে বলবেন আমাকে যাতে ফোন দেয়। জি স্যার। হ্যাঁ, ওনাদের বলবেন ফোন দিতে, কারণ এটা বুকিং করতে আমি বলছিলাম 10টায়, কারণ এখন সবগুলা ব্যাচেরই পরীক্ষা হবে, বিশেষ করে মিড টার্ম সবাই নিতে চাইবে। ঠিক আছে, তো আগামীকাল 10টায় দেখা হচ্ছে। তারপরে আমরা দেখি যদি পারি রাতে একটা অনলাইন ক্লাস নেব, আর যদি না পারি সমস্যা নাই। মোটামুটি আমরা এখন ভালো পজিশনে আছি। হ্যাঁ, রাফি তো আসছেন। রাফি, শুনতে পাচ্ছেন? কি শুনে না, নাকি ওই অনলাইনে এসে চলে গেছে? নেট প্রবলেম হয়তো স্যার। ঠিক আছে, আপনারা একটু সিআর, হ্যাঁ হ্যালো। হ্যাঁ রাফি, আপনারা কি বুকিং স্যার। করছিলেন? জি 315 স্যার। জি স্যার। 315 বুকিং করছিলেন জি স্যার ফাঁকা আছে স্যার কালকে। 10টায়? 10টায়ও নিতে পারেন, আপনি চাইলে এর আগেও নিতে পারেন স্যার, কালকে ফাঁকা পুরো। না, 10টায় একদম 10টায় আচ্ছা, আচ্ছা। শুরু করবো, ঠিক আছে? যত ওকে দ্রুত স্যার। পারি এটা শেষ করে দিব, ঠিক আছে? কালকে দেখা ওকে। হচ্ছে, ভালো থাকবেন।